কুনমিং এ ছিলাম 3 দিন, আর গতকালকে রাতে বেজিং এ আসছি। এখান থেকে যাবো সাংহাই, সাংহাই থেকে যাব গুয়াংজু, তারপরে ফুকেত হয়ে দেশে ফিরবো। তো চীন সম্পর্কে আমাদের তো কৌতূহলের কোনো শেষ নাই। একটা দেশ মাত্র গত 40 বছরে যে অভাবনীয় বিস্ময়কর উন্নতি করেছে সেটা নিজের চোখে দেখতে আসছে। তো যতই দেখতেছি ততই মনে হচ্ছে যে আগামী 10 বছরের মধ্যে এই দেশ পৃথিবীর নেতৃত্ব দেবে, এটা লিখে রাখতে পারে। হুম। এবং তারা আপনি তো টেকনোলজিতে আপনি ধরেন। তো আচ্ছা, আপনি তো দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে ছিলেন, দীর্ঘদিন জি। যুক্তরাষ্ট্রে ছিলেন, ওখানে জব করেছেন এবং ক্ষমতার চেহারাটা দেখেছেন আপনি। তো আপনি কি সেইটার সঙ্গে তুলনা করেই চীনকে এই চীনের এই সম্ভাবনা দেখছেন? হ্যাঁ, সেটাই মানে আমেরিকার যারা এখন আমেরিকা চালায়, যে শাসক গোষ্ঠী, এরা হলো থরলি একটা করাপ্ট শাসক গোষ্ঠী, থরলি করাপ্ট। এবং দেখেন, মানে আর সম্পূর্ণভাবে ওই দেশটার শাসন যারা করে তারা সমস্ত ইসরায়েলের টাকা পয়সা নেয়। এই যে বর্তমান গাজা যুদ্ধ বা ইরান যুদ্ধ, সিরিয়া, যেখানে যান, মানে ইসরায়েলের ইন্টারেস্টকে প্রমোট করাই হলো তাদের 1 নম্বর কাজ। এবং এখন আমেরিকানরাই বলতে শুরু করছে, যেমন টাকার কার্লসন বলে ওদের খুব নাম করা একজন আহ, আহ, মানে ভাষ্যকার আছে, আগে ফক্স নিউজে ছিল এবং ট্রাম্পের খুব ঘনিষ্ঠ ছিল, এখন পাল্টে গেছে। সে বলছে যে আমরা, আমাদের দেশ, আমরা কেন ইসরায়েলের কথাবার্তায় চলবো, তারা তো আমাদেরকে শাসন করে না। কিন্তু বলছে যে এই করাপ্ট বিজনেস, মানে শাসনকর্তারা এমন ভাবে তাদের কাছ থেকে টাকা পয়সা খেয়েছে যে তাদের বিপক্ষে যত হাজার অন্যায় করলেও তাদের বিপক্ষে যেতে পারে। তো যাই হোক, তো আমেরিকার পতন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। সারা বিশ্বে তাদের যে সুনাম ছিল বা মর্যাদা ছিল, ধীরে ধীরে এখন চলে যাচ্ছে সেগুলো। হুম। এবং চীন খুব আহ, মানে কি বলবো, খুব ইন্টেলিজেন্টলি এবং এফিসিয়েন্টলি এইটাকে তারা এক্সপ্লয়েট করতেছে। ওরা দেখেন, শি জিনপিং যে চীনের প্রেসিডেন্ট, সে কিন্তু কোনো কথা বলে না, বেশি বেশি কথা বলে না। সে হলো কাঁধে বিশ্বাস করে, ওই ট্রাম্পের মতো চিল্লাচিল্লি করে না, বা বাইডেনের মতো বেশি কথা বলে না যে আমরা সবাই দেখাই দিব, এসব কিচ্ছু বলে না। কিন্তু যে অভাবনীয় উন্নতি করেছে টেকনোলজিতে, দেখুন আমি তো চীনা ভাষা জানি না, কিন্তু আমি কিভাবে এখানে ঘুরে ফিরে বেড়াচ্ছি। উইচ্যাট বলে একটা নতুন, নতুন না, বেশ পুরনো অ্যাপ তারা ডেভেলপ করেছে। তো আমি ওইটা ডাউনলোড করে আমার ফোনে দিয়েছি। তার ফলে যার জন্য হচ্ছে কি, আমার খুব সুবিধা হচ্ছে, মানুষের সাথে কথাও বলতে পারতেছি, তারা কি বলতেছে আমি বুঝতেছি, আমার পেমেন্ট করতে সুবিধা হচ্ছে, আমার ট্যাক্সি ডাকতে সুবিধা হচ্ছে, সবকিছু এই অ্যাপের মধ্যেই আছে। তো আমি চিন্তা করছি, ওরা একটু কিছু বললেই পট করে অ্যাপটা খুলে আমার সামনে দেয়, বল তুমি এখানে বলো। তো বলতেছি, তারপরে ও, তো মানে আমি, তুমি এটা চাচ্ছ, আচ্ছা ঠিক আছে। তো আমি সেটাই বলছি যে এর আর কয়দিন পরে এদের কারোর সাথে কথা বলারও দরকার নেই। আরেকটা জিনিস লক্ষ্য করলাম আমি, যে এরা ইংরেজি ভাষাটা শব্দ নিয়ে অত চিন্তাও করে না। তাদের সাথে আমার এই কয়দিনের ঘোরাফেরায় মনে হচ্ছে যে ঠিক আছে, আমরা ইংরেজি জানি না, কি হয়েছে, তোমরা আমাদের ভাষা শিখবা, তোমরা এখানে আসছো কেন, আসছো তো তোমাদের নিজের স্বার্থে, আমরা তো তোমার কাছে যাই। হম। ফলে আগের মতো যেমন যে আমরা সবাই আমেরিকা যেতে চাইতাম, ইংল্যান্ড যেতে, কি বিকজ আমার তাদেরকে দরকার ছিল। তো চীন ওইটাই বলছে যে তোমরা আমাদের এখানে আসছো, আমরা যে ব্যবসা বাণিজ্য, আপনাকে খালি একটা স্ট্যাটিস্টিক্স দেই। চীনের যে ফরেন ফরেন কারেন্সি রিজার্ভ, সেটা কয়েক বছর আগেও দেখেছিলাম, মানে প্রায় $4 ট্রিলিয়ন, মানে আমেরিকার বাজেটের থেকে বেশি। ওই ক্যাশের উপরে তারা বসে আছে এবং সারা দুনিয়া কিনে ফেলতেছে ওই টাকা দিয়ে। পৃথিবীর যেখানে যাবেন চাইনিজ সমস্ত ইয়ে, তার টেকনোলজি বলেন, কনস্ট্রাকশন। আমাদের দেশে দেখেন, এই যে থার্ড টার্মিনাল, পদ্মা ব্রিজ, তারপরে ঢাকা সিলেট থেকে সব জায়গায় চাইনিজরা কাজ করতেছে। কেন করতে পারতেছে? বিকজ তাদের এফিসিয়েন্সি আছে, দামও কম। এই কারণে। যাই হোক, এই ব্যাকগ্রাউন্ড একটু বলে রাখলাম। তারপরেও আমি আপনার সাথে চীনে আজকে, বসে এখন, আমার কথা হলো চীনের বসে, চীনের এই আপনার একটা অসাধারণ পরিবেশে বসে যখন বাংলাদেশের খবরাখবর গুলো অনলাইনে দেখছেন, তখন অনলাইন থেকে তো বিচ্ছিন্ন হচ্ছেন না, যখন অনলাইনে না, দেখছেন তখন কি মনে হচ্ছে আমাদের দেশের আচ্ছা, খবরগুলো ওইটাই দেখে? মানে আমি ভেবেছিলাম যে এখানে খালি চীন, চীন সম্পর্কে, মানে চীনের ব্যাপার নিয়ে লিখবো। কিন্তু আজ কয়েক 2-3 দিন ধরে আমি আসার পর থেকেই দেখতে পাচ্ছি একটা নতুন প্রপাগান্ডা শুরু হয়েছে মোহাম্মদ ইউনূসকে নিয়ে আর খলিলুর রহমানকে নিয়ে। বুঝলেন? এমন ভাবে এই বট বাহিনী এবং কিছু পেড এজেন্ট, হ্যাঁ, তারা প্রচার করতেছে, এখন বলতেছে ইউনূস জাতিসংঘের মহাসচিব হবে, খলিল তো অলরেডি সাধারণ পরিষদের সভাপতি হয়েছে।
তো আমি কিছুদিন আগে একটা, এটা ওই নির্বাচনের আগে আমি একটা দিলাম, আচ্ছা বুঝলাম যে সে জিতেও যাবে, হয়েও যাবে। তো এইটার গুরুত্বটা কি, বাংলাদেশ কি পাবে এটা থেকে, কি লাভ, বাংলাদেশের অর্জনটা কি হবে? তো ওই বট বাহিনীরা বলে ভাবমূর্তি উজ্জ্বল হবে, ওই একটাই কথা শিখছে। তো আমি বললাম যে ভাবমূর্তি কিভাবে উজ্জ্বল হয়, যখন সারা দুনিয়া ব্যাপী এটা নিয়ে প্রচার করে যে না বাংলাদেশের মতো একটা দেশ দেখো কিরকম ইয়ে করতেছে, আর খুব স্মার্ট একটা পররাষ্ট্রমন্ত্রী। তো পৃথিবীর কোন নিউজ পেপারে খালি বাংলাদেশ ছাড়া বা কোনো টিভি চ্যানেলে এই এই খলিলের যে সভাপতি নির্বাচন, এটা কি কোনো খবর আপনি দেখেছেন? আপনি তো মাসুদ নিজের অনেক ঘাটাঘাটি করেন, কোথাও কি এটা আমি দেখি দেখেছেন? না। আচ্ছা, তো কেউ দেখে নাই। এবং আমি আরেকটা কথা বললাম যে জাতিসংঘের বর্তমান যে ওই সাধারণ পরিষদের সভাপতি, তার নামটা বলেন তো, সে কোন দেশের মানুষ বলেন তো? বলতে পারেন? তার কারণ কি, গত 10টা মহাসচিবের নাম দরকার নেই, খালি কোন দেশ থেকে হয়েছে এটা বলেন, বলতে পারেন? তার কারণটা কি, এটার কোনো গুরুত্ব নাই। এবং জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি, তার একমাত্র কাজ হলো কি জানেন? কাজটা হলো যে বসে ওই পোডিয়ামে বসে সে নাম ডাকবে যে এরপরে কোন দেশে সে বক্তৃতা করবে, এরপরে কোন দেশে, এইটা হলো তার কাজ, আর কোনো কাজ নেই। এবং তার বেতন ভাতা কোনো কিছু জাতিসংঘ থেকে দেওয়া হবে না, সবই বাংলাদেশ এই গরিব সরকার বহন করবে। এবং প্রায় ওই বট বাহিনী দিয়ে প্রচার করাবে যে বাংলাদেশের ভাবমূর্তি সাংঘাতিক উজ্জ্বল হচ্ছে। একটা দেশের ভাবমূর্তি তখনই উজ্জ্বল হয় যখন সেই দেশের সার্বিক উন্নতি হয়, জনগণের উন্নতি হয়। আপনি মততন্ত্র কায়েম করবেন, আপনি খুনের আসামিকে মন্ত্রী বানাবেন, তাকে ধরবেন না। তারপর এই খলিলুর রহমান, যার বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ আছে, প্লাস তার ফলশ্রুতিতে একটা চাঞ্চল্যকর মানে খুন এবং আত্মহত্যার ঘটনা ঘটে আজ থেকে 25 বছর আগে। তারপর থেকে সে দেশ থেকে পালিয়ে যায়, এটা নিয়ে কেউ কথা বলছে না। তো এরকম একটা লোককে যদি আপনি প্রমোট করেন, আপনি পররাষ্ট্রমন্ত্রী বানাবেন, তো সেই দেশের ভাবমূর্তি কিভাবে উজ্জ্বল হবে? আপনি আমাকে এই কথাটা বলেন। আমরা তো লেখাপড়া জানি না, আমরা বুঝি না, আমরা আমাদের প্রশ্ন জাগে আর কি মনে। তো আপনি 18 কোটি দেশের মানুষে কোনো সৎ ভালো লোক পান না, আপনি রবিউল আলমের মতো একজনকে খুনের মামলার আসামি, তাকে আপনি মন্ত্রী বানাবেন। তো এগুলোতে তো দেশের ভাবমূর্তি উজ্জ্বল হয় না। একটা মানুষের মনে প্রশ্ন জাগে যে ব্যাপারটা কি, এরা কি কোনো ভালো লোক খুঁজে পায় না, কোনো অবিতর্কিত স্বচ্ছ মানুষ পায় না, সৎ লোক পায় না? না, এরা পাবে না। ওই যে বললাম যে ক্ষমতায় যারা থাকে তাদের নানান ক্যালকুলেশ, তাদের সাধারণ মানুষের উপর তাদের কোনো আস্থা নেই। সাধারণ মানুষের উপরে যে ভর করে তারা দেশ, তাদের দরকার কি, ওই আমেরিকা দরকার, নাহলে ইন্ডিয়া দরকার, কিংবা পাকিস্তান দরকার, এদের সাহায্য সহযোগিতা করে কিভাবে আমি ক্ষমতায় থাকবো। ওই ইউনুস যা করে গেছে, যে আহ, যে চুক্তিটা, বাণিজ্য চুক্তিটা করেছে, এটা কি কোনো যার বিন্দু মাত্র দেশপ্রেম আছে সে এইটা স্বাক্ষর করতে পারে? কিন্তু দেখেন, এইটা আমি ভেবেছিলাম যে তারেক রহমান এসে হয়তো এগুলা বাতিল টাতিল করে, কিছু তো করলোই না, উল্টা এগুলাকে একটা করে ইমপ্লিমেন্ট করতেছে। ওই তাকে বুঝাইছে দেখো এটা করলে আমেরিকা তোমার পক্ষে থাকবে এবং তোমার কেউ ক্ষমতার থেকে সরাইতে পারবে না। ওই ওই হাসিনার মতো, হাসিনারে বলছিল না যে ইন্ডিয়া তোমার পিছনে আছে, তোমার কেউ ক্ষমতা। এখন এই জিনিসগুলো আমাদের শাসকরা বুঝে না, যে যখন মানে ক্রাঞ্চ মোমেন্ট যেটা বলে ইংরেজিতে, যখন আসল সময়টা আসবে, তখন এই প্রভুরা তোমার পাশে কেউ থাকবে, কেউ যে থাকবে না তার প্রমাণ হলো ইরানের শাহ, তারপর সাউথ ভিয়েতনামের যে প্রেসিডেন্ট ছিল, ওদের সেবা করেছে, দাসত্ব করেছে। কিন্তু যখন তাদের তাদের বিপদে পড়েছে, তারা তো আমেরিকা সব গুলারে ফেলে দিয়ে চলে গেছে। তার কারণ তারা তো আমেরিকা যে বাংলাদেশে আসছে বা অন্য দেশে যায়, এটা তো ওই দেশের মানুষকে বা সরকারকে ভালোবেসে যায় না, তাদের যা তাদের স্বার্থ উদ্ধার করে। এই সিম্পল জিনিসটা আমরা আমাদের শাসক গোষ্ঠী কেন বুঝে না, এই জিনিসটা আমার মাথায় আসে। তারপর দেখেন যে একটা হাসিনা কথা এত বলেন তো কিছু। আমাকে, আমাকে একটা কথা জি, বলেন। আমি বুঝতে পারলাম যে তারেক রহমান হয়তো বুঝতে পারছেন না, অথবা এই গভর্নমেন্ট বুঝতে পারছেন না, তারা আমেরিকার সঙ্গে চুক্তিকে তারা বাস্তবায়ন করতেছেন, অথবা খলিল সাহেবের কথায় প্রভাবিত হচ্ছে, সব বুঝলাম। কিন্তু বিরোধী দল যারা আছে তারাও তো এটা নিয়ে কিছু বলে না, এই চুক্তি নিয়ে কিছু হ্যাঁ, বলে না, ওই এই কারণটা কি? কথাটা তো এখন যে বিভিন্ন জায়গায় শোনেন না, এগুলো সমস্তই হলো ওই মানে ওই ছকের মাধ্যমে এরা ক্ষমতায় আসছে। জামাত ইসলামীকে বলা হয়েছে যে ঠিক আছে তোমরা আসো, তোমাদেরকে আগে তো 3টা না 20টা সিট পাইতা, এখন তুমি 70টা সিট পাবা, তার মানে জনগণের কাছে তোমাদেরকে আমরা গ্রহণযোগ্য করে তুলবো।
কিন্তু তোমাদেরকে ক্ষমতা দিব না। ভালো কথা। দেখেন, মানে তারা বলতেছে যে এখন বিএনপি নানান সমালোচনা শুরু হয়েছে, কিন্তু দেখেন তারা এই যে হামে প্রায় 600-700 শিশু মারা গেল এই পর্যন্ত, হাজার হাজার আক্রান্ত, এটা নিয়ে বিরোধী দলের তো কেউ একটা কথা বলে না। তারপরে এই যে আদ্দিন হাসপাতালে যে শিশুগুলা মারা গেল, সেটা নিয়ে তারা কোনো কথা বলে না, কোনো বিবৃতি দেয় না। তার কারণ কি? আদ্দিন হাসপাতালের মালিক হইলো জামাতের অনেক বড় ফাইন্যান্সার। হ্যাঁ, এটা বিরোধী দলের কাজটা কি? দেশের যে আশা আকাঙ্ক্ষা, দেশের মধ্যে যদি কোনো অন্যায় হয় সেটাকে তুলে ধরা, সেটা সেটা নিয়ে মানে সরকারি দলের কে চাপে রাখা। দেখেন, এই যে দেশ বিরোধী বাণিজ্য চুক্তি করলো, জামাত ইসলাম কি একটা কথা বলেছে এটা নিয়ে সংসদে আলোচনা হইতে দিছে? করে তো নাই। উল্টা পাঠানো যেটা করতে চাইছিল সেটাকে তার সমর্থনই পায় না। তো এটাতে কি বোঝা যায়? যে সব আতাতের মাধ্যমে সবকিছু হয়েছে। তো এরা মানে সবচেয়ে কষ্ট লাগে হলো এটাই, যে আমরা তো বহু সরকার দেখেছি এর আগে, কেউ কিন্তু গণবিরোধী কোনো পদক্ষেপ নিয়ে বা জনগণের স্বার্থের বিরোধী কোনো কাজ করে তারা কিন্তু দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারে না। তাদের কিন্তু অত্যন্ত করুণ ভাবে ক্ষমতার থেকে বিদায় হইতে হয়েছে। তো এখন দেখতেছি আরেক বাহিনী নামাইছে, যে জাতিসংঘের মহাসচিব হবে মোহাম্মদ ইউনূস, যে লোকটারে সারা বাংলাদেশের মানুষ এখন ঘৃণার চোখে দেখে, মানে অলমোস্ট এভরিবডি, তার দুই একজন পেড এজেন্ট এবং বট বাহিনী ছাড়া সেই লোকরা এখন ওই ধোয়া তুলছে যে জাতিসংঘ। আচ্ছা, জাতিসংঘের মহাসচিব হইলো, তাতে বাংলাদেশের কি আসে? উনি ওখানকার ভালো বেতন ভাতা পাবেন, উনি নিউ ইয়র্কে থাকবেন। সো বাংলাদেশের ওই যে আমাদের গ্রামের বাবুল বা মেজির মা, এদের কি হবে? এদের তাতে কি আসে যায়? বাংলাদেশে কি আসে যায়? বাংলাদেশের জিডিপি বেড়ে যাবে। ভাবমূর্তি হবে। হ্যাঁ, হ্যাঁ, ভাবমূর্তি উজ্জ্বল হবে। ও ভাবমূর্তি, হ্যাঁ, ওই একটাই কথা শিখছে। তো ভাবমূর্তি বাংলাদেশের এই যে সারা পৃথিবী, আপনি তো মোটামুটি মানে সব পত্র পত্রিকা, টিভি চ্যানেল, মানে ইন্টারনেটের মাধ্যমে সবকিছু দেখতে পারেন। বাংলাদেশ নিয়ে কয়টা পজিটিভ নিউজ ছাপা হয় আমাদের বলেন তো দেখি, বা টিভিতে প্রচার করে পৃথিবীর কোন দেশে? আমাকে বলেন আপনি। আমি দীর্ঘদিন আমেরিকা, ইংল্যান্ডে সাংবাদিকতা করেছি। আমি আমার এডিটরদেরকে কত পুশ করছি যে আল্লাহর ওয়াস্তে তোমরা বাংলাদেশ সম্পর্কে আরেক, বলে কি আশ্বাস, দেশে পৃথিবীতে 193টা দেশ আছে, আমাদের সীমিত স্পেস, তো আমরা বাংলাদেশের মানে রিয়েল নিউজ না হইলে আমরা এটা কেন ছাপবো? আমাকে বলে যে তুমি কি কেনিয়া নিয়ে তোমার নিউজ পেপারে ছাপে কোনো কিছু, মানে তোমার বাংলাদেশে অথবা ওই বার্কিনো ফাসো নিয়ে ছাপে? বিকজ ইট ইজ ইনসিগনিফিকেন্ট। তো আমাদের কাছে বাংলাদেশ ইজ অ্যান ইনসিগনিফিকেন্ট স্টেট লাইক এনি আদার স্টেট। হ্যাঁ, ওইখানে যদি আমাদের ইন্টারেস্ট থাকতো আমরা ঝাঁপাই করতাম যে এসব। তো আমাকে আমার এক মানে বস ছিল নিউ ইয়র্ক টাইমস এর, স্টিভ ওয়াইজম্যান নাম করে। তো তারে একদিন আমরা লাঞ্চ খেতে যেতেছিলাম ওয়াশিংটন। তাই বললাম, স্টিভ, বাংলাদেশ নিয়ে কেন ইয়েটি হয় না? মানে আমি এত পুশ করি বলে, আশা দেখো তুমি তো ইউ আর এ বিগ প্রমোটার অফ বাংলাদেশ, কিন্তু তুমি আমাকে বলো, তুমি যদি নিউ ইয়র্ক টাইমস এর ফরেন এডিটর হও, তোমার কাছ থেকে দুনিয়ার সারা জায়গা থেকে নিউজ আসছে, অ্যাজ এ জার্নালিস্ট তুমি কোন নিউজটারে পিক করবা? যে না, এটারে ওই ধরো একটা বড় নিউজ হয়েছে কোথাও, অন্য কোনো কোথাও, সেটারে বাদ দিয়ে আমি বাংলাদেশ কি কি মানে হোয়াট ইজ, মানে আমাদের রিডারের ইন্টারেস্টটা কি সেখানে? আনলেস ইট ইজ লিঙ্কড উইথ গ্লোবাল ইন্টারেস্ট অর কিছু, আমরা কেন ছাপবো? তো এই জিনিসটা, এই অর্ধশিক্ষিত কিছু লোকজন, এই বট বাহিনীর সংখ্যা, এর মধ্যে কয়দিন আগে দেখলাম এক ইন্টারন্যাশনাল রিলেশনস এর প্রফেসর, কেমন সে বলতেছে খলিলের যে নির্বাচনটা হয়েছে ইয়েতে, এতে করে ইন্ডিয়ার মানে মোদি এবং অন্যান্য ইন্ডিয়ার যারা শাসন, তাদের নাকি প্যান্ট ভিজে যাচ্ছে ভয়ে, খলিলের ভয়। তো আপনি এদের সাথে না, আপনি এদের সাথে কি তর্ক করবেন বলেন? এদেরকে কেন গুরুত্ব দিবে না? সে আবার ইন্টারন্যাশনাল রিলেশনস এর প্রফেসর। মানে কি একটা এটা অদ্ভুত। কেন? আমি আমি আমার কাছে কিন্তু এটা ক্লিয়ার না। এখানে তো ভারতের কোনো স্বার্থ নাই, ভারত তো নিজে এখানে ক্যান্ডিডেট ছিল না। না, সে তার বক্তব্য অনুযায়ী যে খলিলকে পররাষ্ট্রমন্ত্রী বানানোর ফলে বাংলাদেশ একটা সাংঘাতিক শক্তিশালী অবস্থানে গেছে। আরে বাবা, ভাই আমরা তো প্রফেসর না, আমাদের কোনো লেখাপড়াই নেই, বাট আমরা তো জানতে চাই এটা। আপনি একটু বুঝায় বলেন তো যে কেমনে আমরা এটাতে আমাদের বিশ্ব মঞ্চে আমাদের ভাবমূর্তি উজ্জ্বল হবে কিভাবে? আমি তো দেখতেছি না কোথাও। আমি তো সারা দুনিয়ার সম্পর্কে খোঁজ খবর রাখি বা চেষ্টা করি। আমি আমি না হয় এই চ্যাপ্টারটুকু সরাই রাখি। সরাই রেখে হ্যাঁ, আমি আপনাকে জানতে চাই যে এজ এ জার্নালিস্ট
এবং একজন নাগরিক হিসাবে আপনি এই সরকার দায়িত্বে আসতে 3.5 মাসের মতো হলো, এই 3.5 মাসে বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ডক্টর খলিলুর রহমানের সাফল্য আপনি কেমন দেখছেন? ওই সেটাই বললাম, যদি সাফল্য কোনো কিছু থেকে সেটা হলো ওই সরকারের কিছু পেড এজেন্ট আছে, তারা বলবে এটা বিশাল সফল। কিন্তু সফলতাটা যে কি হবে, এটার কোনো কংক্রিট স্পেসিফিক কোনো এক্সাম্পল আমাদের সামনে নাই। এটা খালি মুখে মুখে শুনবেন এই কথাগুলো। কিন্তু ধরেন যে যেমন রোহিঙ্গা সমস্যার সমাধান হয়েছে, হয়নি। কেমন? তো আপনি যদি সাংঘাতিক, এখন আপনি জাতিসংঘের সেক্রেটারি জেনারেলকে এখানে নিয়ে আসছেন, এইটাকে যদি আপনি বড় সাফল্য মনে করেন, তো সেখানে তো আমার কিছু বলার নাই। তো জাতিসংঘের সেক্রেটারি জেনারেল আসার পরে কি সব রোহিঙ্গারা এখান থেকে চলে গেছে? একজন জানেন। হ্যাঁ, না, তো একজনও যাবে না, যাওয়ার কোনো কারণও নাই। কিন্তু আপনি ওই মিথ্যা কথা বলতেছেন যে তোমরা নেক্সট ঈদ পড়ো, ঈদের জামাত পড়বা তোমাদের নিজের দেশে, এটা ইউনুস বলছে না? এই লোকটার মতো বাটপার এবং ধাপ্পাবাজ এই লোকটাকে নিয়ে নাচানাচি করতেছে। তো আজকে একজন একজন খুব সুন্দর একটা স্ট্র্যাটেজি, ওটা আমি শেয়ার করেছি, যে এই লোকের তো আর মানে জীবনে চাওয়া পাওয়ার কিছু ছিল না, সে সবকিছু অর্জন করছে। খালি একটাই জিনিস বাকি ছিল, সেটা হলো দেশের মানুষের ঘৃণা, এটা অর্জন করা বাকি ছিল। এখন সেটাও সে করতেছে, ফলে তার 16 কলা পূর্ণ হয়ে গেছে। তো এই যে বলে আমি তো সরকারের কোন সাফল্য দেখেন, 3 মাসের মধ্যে বিদ্যুতের দাম বাড়াচ্ছে, গ্যাসের দাম বাড়াচ্ছে। তারপরে কি বলতেছে ওই আগের সরকারগুলোর মতো, যে ইন্টারন্যাশনাল লেভেলের দাম বেড়ে গেলে আমরা কি করবো, যে ভাই আমরা এগুলো তো বুঝলাম, কিন্তু ওই যে বাবুর মা মেরির মা, মানে ওরা যে কষ্টটা সাফার, ওদের সাফারিংটা তো আরো বাড়তেছে। ওরা তো এই সমস্ত ইন্টারন্যাশনাল জিনিসটার পর তো বুঝে না, ওরা বুঝে সাধারণভাবে শান্তিতে থাকে। সেটা তো আপনি দিচ্ছেন না তাকে। আর আপনি বলতেছেন আমরা বিশাল ভাবে সফল, কিভাবে সফল? আপনি খুনের আসামিকে মন্ত্রী বানাবেন, আর আপনি বলবেন দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হবে, কি করে হবে? জি। আচ্ছা, আপনি মাঝখানে আমরা একটু সামাজিক কিছু বিষয় নিয়ে একটা কথা বলতে চাই। সমাজে এইভাবে মানে এই কারণে আপনি মাঝখানে এই রুমিন ফারানার কথা বললেন বলে আমার মনে হলো যে এই ভদ্রমহিলা তার এলাকায়, তার নির্বাচনী এলাকায় একটা মানববন্ধনের মতো করেছেন, কিছু কথাবার্তা বলেছেন বলেছেন এই কারণে ওখানে একটা মুভি, বনলতা এক্সপ্রেস নামে একটা মুভি ওখানে দেখানো হচ্ছিল, মানে একটা অডিটোরিয়ামে। তো তিনি এটার পক্ষে ছিলেন যে এটা দেখানো উচিত, মানে দেখাতে দেবে না একদল লোক, এবং সেই দেখাতে না দেওয়ার তাদের যে আন্দোলনটা, তার বিরুদ্ধে করেছেন রুমিন ফারানা। কালকে দেখলাম ওখানকার এক মানে ভদ্রলোক, উনি মৌলানা নামধারী ভদ্রলোক, দেখলাম দায়িত্বে আসছে, উনি ফতোয়া দিলেন। উনার ফতোয়া নাম্বার 1, যে ওখানে রুমিন ফারানার সঙ্গে যত লোক ছিল এদের সবার নাকি বউ তালাক হয়ে গেছে। আর ফতোয়া নাম্বার 2, এরা সবাই কাফের হয়ে গেছে। তো আচ্ছা, মানে এই যে মানে বিভিন্ন ঘটনার যে ধর্মের যে ব্যবহারের মাধ্যমে যে মানে মুভি দেখানো যাবে না, অমুক করা যাবে না, তমুক করা, সমাজটা আসলে যাচ্ছে কোন দিকে? না ওই প্রিসাইজলি এই এই যে কথাটা, যে আপনি গণতন্ত্র মানে কি সবার মত প্রকাশের স্বাধীনতা থাকবে। তো আপনি একটা মানে নির্দিষ্ট গোষ্ঠীকে, মানে মৌলবাদী গোষ্ঠী বা ধর্মান্ধ, আমি বলবো ধার্মিক না, ধর্মান্ধ যারা, তারাই শুধু এগুলা করে। যেমন আমি তো নামাজ রোজা করার, তো আমি তো এটার পক্ষে যাইতে পারি না। আমি বলবো অবশ্যই বনলতা এক্সপ্রেসের মতো সিনেমা এই দেশে প্রদর্শিত হোক, যেখানে যুক্তির কথা আছে, যেখানে গোড়ামির বিরুদ্ধে কথা আছে। সেইটার জন্য তো আমরা বাংলাদেশটাকে স্বাধীন করছিলাম, তাই না? আমরা তো কোনো ধর্মান্ধ দ্বারা পরিচালিত হইতে চাই নাই। আমাদের মূল উদ্দেশ্য ছিল তাই। এখন যারা ক্ষমতায় থাকে তারা মনে করে কি, এই ধরনের লোকজনকে প্রমোট করলে, এই যে ধর্মান্ধ যারা, তাদেরকে প্রমোট করলে আমাদের যে অপকর্মগুলো আছে ওইটার থেকে লোকজনকে দূরে সরে রাখা যাবে, তাদের দৃষ্টি অন্যদিকে যাবে। কিন্তু এটার ফল ভালো হয় না। ফল যে ভালো হয় না তা তো আমরা 54 বছরে দেখতেছি। এই যে জঙ্গিবাদ বা ধর্মান্ধদের বা গোড়ামির পক্ষে যারা কথা বলেছে বা যাদেরকে প্রশ্রয় দিয়েছে, তারা কিন্তু কেউ থাকে নাই, সব শেষ হয়ে গেছে। তো এই জন্য মানুষের যে, আর আপনি যে দেশের ভাবমূর্তি, এখন যখন একটা বিদেশের নিউজ পেপারে এটা ছাপা হয় যে বাংলাদেশে একটা সিনেমাকে তারা মানে চলতে দেয় না ঠিক মতো, যে যেহেতু যুক্তি এবং আম, জ্ঞানের কথা সেখানে বলে, তো সেই দেশে আপনি সেই দেশের ভাবমূর্তি কিভাবে উজ্জ্বল হবে? তখন বলবে না তারা, যারে এটা তো একটা ওই তালেবানদের থেকেও খারাপ রাষ্ট্র হতে চলেছে।
তো আপনি ভাবমূর্তি উজ্জ্বলের কথা যে বারবার করে বলেন, ভাবমূর্তি উজ্জ্বল হয়, আবারও বলছি একটাই কথা, সেটা হলো দেশের সার্বিক কল্যাণ হয়, খালি শাসক গোষ্ঠীর কল্যাণ না, বা তার পরিবারের সদস্যদের না। যখন সাধারণ মানুষ মনে করে যে না, এই দেশে আমার একটা স্টেক আছে, আমি এই দেশের নাগরিক এবং আমি এতে গর্ববোধ করি, এবং এই দেশের উন্নতি মানে হওয়ার সঙ্গে সঙ্গে আমারও উন্নতি হচ্ছে। কিন্তু 90% লোকের কোনো উন্নতি নাই। দেখেন, তারা নিষ্পেষিত, জর্জরিত। আপনি কল্পনা করতে পারেন 18 কোটি দেশের মানুষে প্রায় 5 কোটি হলো এখনো পর্যন্ত হতদরিদ্র। কল্পনা করা যায় এটা? আর আপনি ওই নানান পরিসংখ্যান দিচ্ছেন। আপনি আমরা আগে এটা ছিলাম, এইটা করছি, জিডিপি অমুক বাড়ছে তমুক বাড়ছে। তাই এগুলো তো ধান্দাবাজদের কথা। আমি এই ধান্দাবাজের কথা আমি বিশ্বাস করবো কেন? আর আমার কি তাতে? আচ্ছা, আমি আজকে থেকে জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন শুরু হচ্ছে। এটা হবে বাজেট অধিবেশন। তো এটা নিয়ে দেখলাম যে বেশ বড় ধরনের প্রস্তুতি চলছে। এনসিপি দেখলাম তারা বিকল্প বাজেটও অলরেডি দিয়েছে, এবং আমরা জামাতে ইসলামকে দেখলাম তারা বাজেট অধিবেশনে কিভাবে বসতে হবে, কথা বলতে হবে, এটা নিয়ে তারা তাদের সংসদ সদস্যদের প্রশিক্ষণ পদ্ধতি দিয়েছে। এবং তারেক রহমানকে দেখলাম উনি বলতেছেন যে উনি ওনার আপনার আইন শৃঙ্খলার মানে বাজেটকে ঘিরে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন। এরকম এরকম। তো কেমন হবে আপনার বাজেট অধিবেশন নিয়ে আপনার প্রত্যাশাটা কি? ওই ওই যে আমার কত, ওই যে সাংবাদিক হলে সন্দেহবাদী হইতে হয় না? আমরা তো আমাদের মূল ইয়ে হলো যে উই মানে উই হ্যাভ টু বি স্কেপটিক্যাল, ওই যে ইংরেজিতে বলে, মানে সন্দেহ করতে হবে। আমাদের প্রথম শিক্ষাই ছিল শাসক গোষ্ঠীর কোনো কথা তুমি বিশ্বাস করবে না। কথা বিশ্বাস করবে, তাদের কাজ কি দেখবা, কাজটা দেখে তারপর তুমি তাদের সম্পর্কে মন্তব্য করবা। তো এই জামাত ইসলামী আলাদা ট্রেনিং দিচ্ছে, সবাইকে ধৈর্য ধরতে, সব ভালো কথা। আমরাও তো চাই দেশটা ভালো হোক। কিন্তু বাজেটে যদি সত্যিকার অর্থে সাধারণ মানুষের মানে জীবনযাত্রায় কোনো পরিবর্তন না ঘটে, তো সে বাজেট দিয়ে আমি কি করব? আপনি যদি ব্যবসায়িক গোষ্ঠীর সুযোগ দেন, সাধারণ মানুষের তো কোনো, আপনি ওই আমলাদের সুযোগ দিবেন, তাদের বেতন বাড়াবেন, তারপরে ব্যবসায়ীদের সুযোগ, করাপ্ট বিজনেস পিপুলদের সুযোগ, বসুন্ধরার মালিকদের আপনি ধরেন না, তারপরে খুনের আসামি ঘুরে বেড়াচ্ছে মানে খেলাপি ঋণ বেড়েই চলেছে, এখন প্রায় 6 লক্ষ কোটি টাকার কাছাকাছি। তো এই সমস্ত মানে যদি দেখতাম যে এগুলো কমতেছে, তারপরে সত্যিকারের দুর্বৃত্ত যারা যারা ক্ষমতার অপব্যবহার করেছে বা ব্যবসায়ী ঘুষ টুস দিয়ে বিভিন্ন তাদেরকে আপনি ধরতেছেন, তাইলে মানুষের মনে আশা জাগে। ফলে আমি যেহেতু একটা সন্দেহবাদী মানুষ, মানে আমার ট্রেনিংটাই তাই, তো সেই জন্য আমি দেখব যে আপনি আসলে ভালো কাজ কি করছেন এবং সেই কাজের ফলে দেশের সাধারণ মানুষের জীবনে কি আমূল পরিবর্তন হয়েছে, এটি আমার দেখা। এটা দেখলে তখন আমি আপনাকে সার্টিফিকেট দেবো, তার আগে না। আমরা অনুষ্ঠান শেষ করব, একটা ছোট্ট প্রশ্ন করে শেষ করি, যে সেটা হলো খলিলুর রহমান সাহেব প্রথমে দায়িত্ব নেওয়ার পর প্রথমে দিল্লি গেলেন। তো আমরা অনেকে ভেবেছিলাম যে ভারতের সঙ্গে বোধহয় আমাদের সম্পর্কের উন্নতি হবে, কিন্তু আমরা বিশ্বের সঙ্গে লক্ষ্য করলাম যে ভারত এরপর থেকে গত 1-1.5 মাসে আমরা দেখলাম যে প্রচুর লোককে বাংলাদেশে ঠেলে ঢুকিয়ে দেওয়ার তারা চেষ্টা করেছে। এর মধ্যে 5টা সীমান্তে বাংলাদেশ বাংলাদেশের বিজিবি যারা আছে তারা বোধহয় প্রায় 72 জনের এরকম অনুপ্রবেশকে ঠেকিয়ে দিয়েছে। তো এই যে পুশ ইন বলি আর পুশ ব্যাক বলি, যাই ওরা পুশ ব্যাক বলে আমরা পুশ ইন বলি, যাই বলি না কেন, এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটাই তো অবৈধ। তারাও বলে আমরাও বলি, একটা নিয়ম তো আছে যে আমাদের সঙ্গে আমাদের ব্যাপারে তাদের এই যে মানসিকতাটা, এটা কেন? আচ্ছা, এটা এটা তো অবশ্যই আপনি যে কথাটা বললেন যে প্রত্যেকটা দেশ তার নিজের স্বার্থ দেখবে, এটি হলো নিয়ম। তো ইন্ডিয়া প্রথমে মনে করেছিল যে ইউনূস সরকার চলে যাওয়ার পরে হয়তো এই গভর্নমেন্ট এসে তাদের সাথে সম্পর্ক ভালো হবে, এবং ওই আমরা শুনেছিলাম যে ভিসা ভিসা চালু করে দিবে আবার, কিন্তু কিছু হচ্ছে না। তার কারণ যেটা দেখতে পাচ্ছি আর কি, যে এরা পাকিস্তানের সঙ্গে নানান রকমের চুক্তি টুক্তি করতেছে, এবং আমেরিকার সঙ্গে নানান রকমের কোথাও দেখলাম যে আমেরিকার নেভির জাহাজটাও নাকি বঙ্গোপসাগরের ওই এলাকাতে ঘুরে বেড়াচ্ছে। তো স্বাভাবিকভাবে ইন্ডিয়া চিন্তা করতেছে যে তাহলে আমাদের ইন্টারেস্টটা কোথায় এখানে। তো ইন্ডিয়া যেহেতু একটা আমাদের বড় প্রতিবেশী, এটা তো আর অস্বীকার করার উপায় নেই। তারা আমাদেরকে ডিস্টার্ব করার তাদের নানান রকমের মানে সুযোগ আছে। এই যে যেমন পুশ ব্যাক পুশ ইনের কথা বললেন,
তো স্বাভাবিকভাবে তোরা যদি ওই ঠেলে বের করে দিতে চায়, আমাদের তো কোনো ক্ষমতা নেই এটাকে তার ইন্ডিয়ার বিরুদ্ধে যে অন্য কোনো কিছু করার। আমরা হয়তো মুখে মুখে বলতে পারবো বা নিউজ পেপারে বা টেলিভিশন চ্যানেলে এগুলো বলবো, তাতে ইন্ডিয়ার কিছু আসে যায় না। ইন্ডিয়া অনেক বড় দেশ এবং তাদের ইকোনমি বড়, তাদের মিলিটারি পাওয়ার অনেক বড়। স্বাভাবিকভাবে অন্যান্য আমরা যদি মনে করি যে আমাদের পক্ষে বিশ্বে জনমত গড়ে তুলবে, এটাও আর একটা ভ্রান্ত ধারণা। গরিবের পক্ষে কেউ থাকে না, পরিষ্কার কথা। তার কারণ এটা আমি দেখেছি যে বিশ্বের যারা বড় বড় দেশ বা তারা তাদের নিজের স্বার্থ দেখবে, তাদের ব্যবসা বাণিজ্যের কোথায় লাভ হবে সেটা দেখবে তারা। ইন্ডিয়া একটা বড় মার্কেট, মানে 140 কোটি দেশের, সেখানে যে কোনো একটা জিনিস মানে বিক্রি করতে পারলেই তাদের রমরমা অবস্থা। এই যে গুগল বলেন, তারপরে ওয়ালমার্ট, অ্যামাজন, যে সব শুনেন না, বিলিয়নস অফ ডলারের ব্যবসা তাদের ইন্ডিয়াতে। এখন ওইটা বাদ দিয়ে আচ্ছা বাংলাদেশের বিরুদ্ধে একটা অন্যায় করতেছে ইন্ডিয়া, তাকে আমরা ছাড়বো না, এটা কি কোনো বাস্তব কথা? কিন্তু আমাদেরকে বোঝানো হচ্ছে যে ইউনুস একটা ফোন করে দিবে, আর মানে ওয়াশিংটন, লন্ডন, বেইজিং সবার যে ঝাঁপায় পড়বে, যে আর খলিল একটা করবে যে ঠিক আছে ওদেরকে দেখাই দিব আমরা আমরা সবাই তোমার পক্ষে আছি। মানে কোন লেভেলের এই যে আমরা ওই যে পাইছে, তো আমরা তো লেখাপড়া জানি না, আমরা অশিক্ষিত, আমাদেরকে যা বোঝাচ্ছে তাই বুঝতেছি। আর ওই বট বাহিনী বলতেছে আপনারা তো বুঝেন না যে আমাদের মানে ভাবমূর্তি কোথায় গেছে। ভাই আমরা তো বুঝতে চাচ্ছি, সেটা আমাদেরকে একটু এক্সাম্পল দিয়ে, কংক্রিট এক্সাম্পল দিয়ে বুঝান। আমরা তো দুনিয়াদারিতে দেখ, এই যে আমি আসলাম, আমি অবশ্য বাংলাদেশি পাসপোর্ট নিয়ে ভ্রমণ করি না। আর যারা বাংলাদেশি পাসপোর্ট নিয়ে বিভিন্ন জায়গায় যায় তাদের যে এরকম আলোচনা হচ্ছে, এক একজন এক এক কথা বলতেছে। আপনি এই ওনার মুক্তি পাওয়াটাকে কিভাবে দেখছেন, এবং এই সরকারকে ধন্যবাদ দেওয়ার ব্যাপারটাকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন? আমি মুক্তি পাওয়াটা খুবই আহ আনন্দজনক একটা সংবাদ মনে করব। এটা ন্যায়ের সঙ্গে সম্পৃক্ত একটা বিষয়, কারণ অন্যায়ভাবে তাকে কারারুদ্ধ করে রাখা হয়েছিল। আপনি যদি জানেন যে 2024 সালের যে গণ অভ্যুত্থান হলো, তার প্রায় বছরখানিক পরে 25শে 9 মে তাকে আটক করা হয়েছিল। তার হিসাব করলে আপনি 13 মাস উনি জেলে ছিলেন, এবং তার বিরুদ্ধে 12টা মামলা ছিল, একটা দুইটা না। এবং 12টা মামলায় তিনি ফাইট করে নিয়েছেন, আদালত থেকে, সর্বোচ্চ আদালত থেকে আহ জামিন নিয়েছেন। তো এই জামিনের পরে তো তার মুক্তি হতেই পারে। এখন আপনি যে প্রশ্নটা করলেন, সরকারকে কেন শুভেচ্ছা ধন্যবাদ জানাবে, এই বিষয়টা তো আমার ক্ষেত্রে হয়েছিল। আমিও তো সরকারকে ধন্যবাদ জানিয়েছিলাম যখন কারামুক্তি পেয়েছিলাম। আমরা জানি যে কেন সরকারকে ধন্যবাদ জানাতে হয়। কারণ ধন্যবাদ এই জন্যই জানাতে হয় যে সরকারের ইচ্ছা ছাড়া কেউ বের হতে পারবে না। আদালত যতটাই আপনাকে মুক্তি দিক, উনাকে তো 12টায় দিয়েছিল, আমাকে 2টাতে দিয়েছিল, অনেকে আছে 13টা 14টাও আছে অনেকের। এবং অনেকের আবার একটা মামলাতেও রয়ে গেছে এখনো পর্যন্ত, সেটা দিচ্ছে না। যে দিলে কি লাভ, কারণ সরকার থেকে যদি কোনো আহ আশার বাণী না থাকে, তো একটার পর একটা মামলাই টানতে হবে। মনে করেন আপনার 2টা মামলা আছে, আপনি জামিন হয়ে গেছে, আমি জানি এরকম আমার সাথে কথা হয়েছে, ইভেন আজকেও কথা হয়েছে যে 2টা মামলা জামিন হয়ে গেছে, এখনো জামিন নামা জমা দিচ্ছে না। কেন জমা দিচ্ছে না? কারণ সরকার যে মুক্তি দিবে তার কোনো নিশ্চয়তা নেই। এটা আরেকটা মামলা দেবে, আরেকটা মামলা মানে সেটা লোয়ার কোর্ট, হাইকোর্ট করে আবার কয় লাখ টাকা শেষ। তো এইভাবে মানুষ নিঃশেষ হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আইভি রহমান তো ভালো করে জানেন যে, আইভি রহমান না, সেলিনা হায়াত আইভি খুব ভালো করে জানেন যে ওনার এই মুক্তির পেছনে সরকারের হাত ছিল, সরকারের সহানুভূতি ছিল। তো সহানুভূতির প্রেক্ষিতে উনি মুক্তি পেয়েছেন, এবং এটা স্বাভাবিক একটা প্রক্রিয়া। সরকারকে ধন্যবাদ জানানো, এটাতে আমি দোষের কিছু দেখি না। এটা তো অন্যায় কিছু হয়নি, কারণ উনার মতো তো আরো অনেকে এখনো পড়ে আছে জেলে। যেমন আমি মুক্তি পেয়েছি, আমার মতো অনেকে পড়েছিল জেলে। তো তার মানে তাদের কি অধিকার নাই? তাদেরও তো অধিকার আছে। তো যখন এই জিনিসটা দেখে একটা আমার একটা রুমমেট এখনো জেলে আছে, আমি বাইরে আছি, এই যে আত্মতৃপ্তি, এই তৃপ্তিটা যেমন উনি অনুভব করছে, তেমনি তাদের জন্য ওনার সহানুভূতিও লাগে। সেই জন্যই আইবি একই সঙ্গে বলেছে যে আমার যে সরকার মানে ব্যক্তিগত প্রতিক্রিয়া যেটা বলছিল যে বিচার বিভাগ এবং বর্তমান সরকারের প্রতি আমি কৃতজ্ঞ। একই সঙ্গে আশা প্রকাশ করছি যে মানবিক এবং একটা অন্তর্ভুক্তিমূলক সরকার গঠিত হবে, যেটা সবাইকে ধারণ করবে, এবং কারাগারে
থাকা অন্য নিরীহ নারীদের প্রতিও সহানুভূতি দেখানোর জন্য সরকারকে তিনি আহ্বান জানিয়েছিলেন। দেখেন উনি উনি অন্য নারীরা গিয়েছিল, ওই ফিলিংসটা ওনার রয়ে গেছে। আমি যেমন বলছি যে আমার রুমমেট গুলো আমার দীর্ঘদিন যাতে ছিল, আমি জানি তারা অন্যায়ভাবে ওখানে আছে। আমি দুইজনের নাম বলতেই পারি, একজন মশিউর, একজন সায়েন্স ল্যাবরেটরির কর্মকর্তা, আরেকজন ছিল সরকারের একটা ইয়েতে এটা কি বলে ডিবির একজন কর্মকর্তা, শাহেন শাহ। দীর্ঘদিন থেকে একই সঙ্গে ছিলাম, জানি তারা নিরপরাধ এবং একের পর এক মামলা দিয়ে তাদেরকে গ্রেপ্তার করে রেখে দিয়েছে। তো সেটাই ফিলিংসটা আর কি। এটা, এবং আপনি যদি আবার যদি খেয়াল করে থাকেন যে উনাকে কারামুক্তি দিয়ে তো একেবারে শেষ না। আমি জানি আপনি প্রশ্ন করবেন যে উনি রাজনীতিতে যাওয়া বা এখন পরিস্থিতি কি, সরকারকে ধন্যবাদ জানানো মানে কি সরকারি দলে যোগ দিয়ে দিচ্ছে কিনা। দেখেন উনি যে রাজনৈতিক দল করেন সেটা তো এখন কার্যক্রম নিষিদ্ধ। তো কার্যক্রম নিষিদ্ধ অবস্থায় উনি কি করবেন? উনি কি রাস্তায় গিয়ে এখন ভাইবা মানে ইয়ে দেবেন, এটা কি বলে, আহ্বান জানাবেন, আসো রাস্তায় আসি আমরা আন্দোলন করি? সেরকম পরিস্থিতি তো তৈরি হয় না এবং এটা সম্ভব না। ওনার উপর কড়া নজরদারি রেখেছে, আমি যতটুকু গোয়েন্দা তথ্যগুলো সরকার বা মিডিয়াতে যতটুকু আসছে। মানে কারামুক্তির পর তিনি নারায়ণগঞ্জের দেওভোগে নিজ বাসভবনে, যেটাকে চুনকা কুঠির বলে, অবস্থান করছেন এবং নারায়ণগঞ্জের জেলা পুলিশ তার সার্বিক নিরাপত্তা এবং তিনি যাতে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কোন রাজনৈতিক কর্মকাণ্ড বা দলীয় পুনর্গঠনের মানে চেষ্টা না করেন তা নিশ্চিত করতে তার বাসার চারপাশে কড়া নজরদারি রেখেছে এবং সিসিটিভি ক্যামেরা স্থাপন করেছে। তো সাদা পোশাকের পুলিশও ওই এলাকায় মোতায়েন রয়েছে। তাহলে আপনি বুঝেন যে উনি কি করতে পারেন। আর উনি তার উনি মানে থাকবেন। বলতে চাচ্ছেন যে এক জেলখানার থেকে আরেক জেলখানায় গেলেন? না ভাই, এটা জেলখানা বলবো না, এটা অনেক মুক্তির। যারা জেল থেকে বের হয় তারা জানে যে চার দেয়ালের মাঝখানে বন্দি থাকা আর মানুষের মধ্যে প্রিয়জনদের সাথে কথা বলার সুযোগ পাওয়া কমপ্লিট ভিন্ন। রাজনীতি তো দিন শেষ হয়ে যাচ্ছে না, রাজনীতি সময় সাপেক্ষ একটা ব্যাপার। বর্তমানে একটা সরকার এসেছে, তা আরেকটা সরকার আসবে। এবং আওয়ামী লীগ যে নিষিদ্ধ করে রেখেছে, যে সমস্ত বোকারা ভেবেছে যে আওয়ামী লীগ সারা জীবন নিষিদ্ধ থাকবে এবং তারা নিষিদ্ধ কিভাবে করা যায়, আমি আজকে দেখছিলাম আরেকজনে বলতেছিল আইবি হচ্ছে ভালো আওয়ামী লীগের আর খারাপ আওয়ামী লীগের হচ্ছে শামীম ওসমান। তো শামীম ওসমানের ব্যাপারে আমরা শুধু বলছি, আইবির ব্যাপারে কেন বলছি না? আইবি যেন ক্ষমতায় না আসতে পারে, আইবি যাতে কিছু না করতে হবে, সেই ব্যাপারেও আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। তো সজাগ দৃষ্টি রাখেন, কিন্তু সময় তো পাল্টে দে না। আমরা তো এই যে তারেক রহমান আজকে বাংলাদেশে এসে প্রধানমন্ত্রী হলেন, এটাও কি তার নেতা কর্মীরা স্বপ্নে রাখে নাই যে একদিন আমাদের নেতা ফিরে আসবে, হবে? তেমনি আওয়ামী লীগের নেতা কর্মীরাও সেরকম ধারণা রাখেন যে শেখ হাসিনা একদিন ফেরত আসবে, দেশে আসবেন। আইবি রহমানের মতো নেত্রীরা, সাবের হোসেন চৌধুরীর মতো নেতা যারা আছেন বা অন্য যারা আছেন, তারা হাল ধরবেন। তো সবার তো আশা আছে, কিন্তু সবকিছুর আমি জন্য আজকে সময় দরকার। আরেকটা বিষয় আপনাকে বলি। আরেকটা বিষয় আমি খেয়াল করলাম যে বিশেষ করে আপনার জামাত এনসিপির কোন কোন নেতার মধ্যে আমি একটা বিষয় খেয়াল করলাম, সেটা হলো তারা এখনই ভাবতে শুরু করেছে এবং বলা বলিও করছে যে আইবুর রহমানকে মুক্তি দেওয়া হয়েছে, যে ওখানে নারায়ণগঞ্জে উনি যাতে আবার মেয়র ইলেকশন করতে পারেন। এবং তারা বলতে চাচ্ছেন যে আইবুর রহমানের মেয়র ইলেকশন যাতে না করতে দেওয়া যায়, এরকম নাকি অনেক তথ্য প্রমাণ তাদের কাছে আছে। উনি নাকি নাকি কেন? সেটা তো চেষ্টা তারা করবেই। কারণ এই যে স্থানীয় সরকার পরিষদ নির্বাচনে যে ইয়েটা আপনার আইনগুলো, এগুলাতে একটা বিরাট ধরনের পরিবর্তন আনতেছে সরকার। এই পরিবর্তনের মধ্যে দুই তিনটা ধারা যুক্ত করে দিচ্ছে। একটা হচ্ছে যে আপনার অনলাইনে সাবমিট করা যাবে না, আগে যেটা ছিল অনলাইনেও করতে পারতেন আপনি, সেটা এখন করতে পারবেন না। তার মানে আপনি যদি নমিনেশন পেপার দিতে যান তখন আপনাকে ঠেঙ্গিয়ে মানে ওইখানে মারবে, আপনি নমিনেশন পেপার দিতেই যাবেন না। দ্বিতীয়টা হচ্ছে যে ওখানে একটা ধারা সংযুক্ত করছে, আপনি আহ এর মধ্যে কোনো নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য কিনা। তো এবং যদি বলেন যে না আমি সদস্য না, তাহলে আবার আপনার বিরুদ্ধে আবার ইয়ে দেবে যে কোন সালে আপনি ছিলেন সেই ডকুমেন্ট দিয়ে আপনার এটা বাতিল করে দেবে। তার মানে হচ্ছে যে তৃণমূল পর্যায়ে যারা রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, সাধারণ সদস্য, সেগুলো তারাও সেন্ট্রালের যারা নেতা নেত্রীদের ইয়ের জন্য, অপরাধের জন্য
তারা নিরপরাধ হলেও এখানে অপরাধী হিসেবে চিহ্নিত হবেন, তারা ইলেকশন করতে পারবেন না। আমি জানি না এই ধরনের ইলেকশন কতটা সুফল বয়ে আনবে সরকারের জন্য, এবং এই যদি এই ধরনের ডিসিশনে যায় আওয়ামী লীগ তখন তাদের ভোটকে কি করবে, তারা আবার রাগ করে জামাতকে দিয়ে দেবে কিনা, বা তারা যদি যেতেই না পারে কি ধরনের ভোট করবে, সব স্ট্র্যাটেজির উপর নির্ভর করছে। এবং আমি আমি আরো বিস্মিত যে যারা এই ধরনের আইনগুলো করছে, আমরা তো দেখেছি অতীতে সিইসি সহ যারা ওইখানে ছিল তাদের কি পরিণতি হয়েছে, কিভাবে জুতার মালা দিয়েছে পাবলিক। পাবলিক না, আমি বলবো যে যার বিপক্ষ শক্তি যে আক্রোশ দেখিয়েছে, যে ইনারা যারা এই সমস্ত আইন প্রয়োগ করবেন, তিনারা রাস্তায় খুব স্বাভাবিকভাবে হাঁটতে পারবেন দিন পরিবর্তন হয়ে গেলে, সেটা তো আমি বিশ্বাস করি না। এবং আমি তো আরো বিশ্বাস করি যে শুধু উনাদের উপর ছাড়বে না, উনাদের আওলাদদের উপরে যাবে, কারণ রাজনীতি এখন ওইদিকেই যাচ্ছে। এবং আচ্ছা, আরেকটা এই যে বিষয় হচ্ছে এইটা যে ওনারা এই ধরনের আইন করে বিএনপি কে বিতর্কিত করতেছে কিনা, বিএনপি কে মানে রাজনৈতিক ভাবে পঙ্গু করে দিচ্ছে কিনা সেটাও দেখতে হবে। কারণ স্থানীয় সরকার নির্বাচন আপনি যদি দলীয় প্রতীকে না করেন, তাহলে একটা সুযোগ দেন, যে সেই সুযোগটা হচ্ছে আওয়ামী লীগ যেটাকে নষ্ট করে দিয়ে গেছিল। দলীয় প্রতীকে নির্বাচন করার মাধ্যমে তাদের চেলাচুলা যেগুলো ছিল, চেলা চামুন্ডা, অত্যন্ত তৃতীয় শ্রেণীর এবং অত্যন্ত আহ, মানে কি বলবো এগুলা, মানে সমাজে যেগুলাকে নিকৃষ্ট হিসাবে চিহ্নিত হয়, ওই সমস্ত লোকগুলা দলীয় নমিনেশন দিয়ে ইলেকশন করেছে। তিনি আর কেউ ইলেকশন করতে পারে নাই। কিন্তু এই সমাজে আমরা কি দেখেছি, মেম্বার চেয়ারম্যান যারা অতীতে হয়েছে, তাদের একটা গৌরবময় অধ্যায় ছিল, তাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ছিল। তো সমাজে তারা উচ্চ বংশীয় লোকজন ছিল, তারা তাদের কথা শুনতো এরকম লোকজন ছিল, সমাজে গ্রহণযোগ্য ব্যক্তি ছিল, স্কুল বা অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিল, টিচার যুক্ত ছিল, মোট কথা হচ্ছে সমাজের সম্মানিত ব্যক্তি ছিল। তো এই সম্মানিত ব্যক্তিগুলোকে মানুষ সম্মিলিতভাবে ভোট দিত, সে কোন দল করে সেটা বিষয় না। তো বিএনপি কিন্তু এবার এই একটা সুযোগ মানে তারা অর্জন করতে পারতো, দাও ইলেকশন, সেখানে সমাজে গণ্যমান্য ব্যক্তিরা উঠে আসুক, যার জনপ্রিয়তা আছে, সে কোন দল করে সেটা না, দলীয় মার্কায় নির্বাচন না হলে কিন্তু এটা একটা বিরাট সুযোগ ছিল যে বিএনপি একটা মানে সমাজ পরিবর্তনের। আমি জানি না সেটা হবে কিনা, এবং যদি না হয়ে থাকে সেটা বিএনপি যেমন দায়ী, তেমনি ইলেকশন কমিশনও দায়ী থাকবে। আচ্ছা, একটা জিনিস আপনি বললেন যে এই যে স্থানীয় সরকারে নানা ধরনের নিয়ম কানুন চেঞ্জ হচ্ছে, এবং কখনো নিষিদ্ধ দলের কোনো সদস্য ছিল কিনা তারা নির্বাচন অযোগ্য ঘোষণার যে একটা ব্যবস্থা হচ্ছে, এটা যদি হতে থাকে, এর মধ্যে আমরা দেখলাম যে আপনি দেখেছেন নিশ্চয়ই যে গোপালগঞ্জে প্রায় 1200 আওয়ামী লীগের নেতাকর্মী তারা কিন্তু মানে আপনার ফুলের তোড়া নিয়ে, ফুলের তোড়া আপনার বিএনপি এমপির কাছে দিয়ে হাতে তুলে দিয়ে তারা বিএনপিতে যোগদান করছে। তো তারা কি কেবল ভোটার হওয়ার জন্য যোগদান করলো না কেন? জানি না, আপনি আপনি যদি মনে করেন ইলেকশন করার সুযোগের জন্য হয়, তাহলে এটা স্ট্র্যাটেজি হতে পারে যে তারা যাতে ইলেকশন করতে পারে। কিন্তু তাদের বিরুদ্ধে তো আবার এই অভিযোগ আনতে পারে যে আইন করে রেখেছে, তুমি কোনো নিষিদ্ধ দলের সদস্য কিনা অতীতে ছিলা, তাহলে সেটা এবং দেখাতে পারে। তো সরকার সেটার কত টাকা অনুকম্পা তাদেরকে দেখাতে পারবে বা ছাড় দেবে আমি জানি না। বাট এই ধরনের যোগদান মানে এগুলো কোনো ইনসিগনিফিকেন্ট, এগুলো তো কিছু আসে যায় না। কারণ সরকার পরিবর্তন হলে কিছু তেলবাজ ধান্দাবাজ আর একটা দলে, ওই সরকারের দলে যাবে, তো এখন আরো নিচে নিচে যাবে, নিচে নিচে খাইতে যাবে, তাতে কিছু আসে যায় না। আপনি যখন পতনের আগে এরশাদ বা খালেদা জিয়া বা শেখ হাসিনা, তারা যদি একটা জনসভা করেছে, সেই সমস্ত জায়গাগুলো থেকে তাদের লোকের অভাব পড়েছিল? অভাব তো হয় না। এগুলো এসব অ্যারেঞ্জ গেমে কিছু আসে যায় না। মূল বিষয়টা হচ্ছে স্বতঃস্ফূর্ততা আছে কিনা এখানে, এগুলোতে স্বতঃস্ফূর্ততা কিছু আমি আছে বলে মনে করি না। কারণ এই সমস্ত ধান্দাবাজ লোক সবসময় থাকে, এক দল থেকে আরেক দলে যায়, এই যাওয়াই এদের ধর্ম। জি, আমি একটু আরেকটা প্রসঙ্গে একটু আসতে চাই। সেটা হলো আমাদের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হুম। খলিলুর রহমান। উনি জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন, এবং হুম। এখনো প্রশ্ন উঠছে যে উনি কি তাহলে ওখানে কিভাবে যাবেন, উনি কি ছুটি নিয়ে যাবেন নাকি সব পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে চাকরি হুম। ছেড়ে দিয়ে যাবেন, এটা নিয়ে আলোচনা। ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল, উনি কোনো সুস্পষ্ট হুম। জবাব দেননি। তো এই যে পুরো ঘটনা, এই খলিল সাহেবকে নিয়ে কিন্তু শুরু থেকেই না নানা ধরনের বিতর্ক হচ্ছিল, নানা ধরনের প্রশ্ন হুম। উঠছিল।
সে সমস্ত বিতর্কের নিরসন কখনোই হয়নি, প্রশ্নের জবাব কখনোই পাওয়া যায়নি, এবং ওনার শনৈ শনৈ বৃদ্ধি হুম। ঘটছে, শনৈ শনৈ ওনার কেরিয়ার বিল্ড আপ হচ্ছে। কি বলবেন এই নিয়ে? ওনার সিভিটা তো খুব ভালো। ব্যক্তিগত ভাবেও আমি যদি মনে করি যে ওনার পড়াশোনা তো অনেক ভালো, উনি ফার্স্ট ক্লাস পাস হয়েছেন, হার্ভার্ডে পড়েছেন, পিএইচডি ডিগ্রি দাঁড়িয়ে, ওনার কিন্তু অনেক কিছুই বেটার আছে। কিন্তু ওনার বদনাম যেটা হচ্ছে, উনি এই দেশের লোক না। উনি পাকিস্তান মানে পাকিস্তানে বলবো না, উনি আমেরিকার লোক, এবং আমেরিকার তাবেদারি করার জন্য এখানে এসেছেন। এবং এর আগে যে সরকারের অধীনে ছিলেন তিনি, ফখরুদ্দিন সরকারের অধীনে উনি ছিলেন, সেখানে ওনার অতীত ইতিহাস ভালো না, ওনার ব্যক্তিগত ইতিহাস কলঙ্কিত ছিল। মানে ব্যক্তিগত জীবনের অনেক কিছু মিডিয়া এসেছে খুব ন্যাক্কারজনক। বাট এবং ডক্টর ইউনূসের আমলে যখন উনি আসলেন, তখন উনি সিগনিফিকেন্ট কিছুই দেখাতে পারেন না, সেই একই ঘটনা, মানে ঠন ঠন শুধু। কিন্তু তার শনৈ শনৈ তার পদোন্নতি হয়েছে দেখেন। উনি রোহিঙ্গা বিষয়ক উপদেষ্টা হয়ে গেছিলেন, যে বিশেষ কি জানি পরামর্শদাতা। তারপরে উনি হয়ে গেলেন আহ বাংলাদেশের আহ প্রতিরক্ষা উপদেষ্টা, যেটা নিরাপত্তা ব্যাপক নিরাপত্তা পদোন্নতি। নিরাপত্তা উপদেষ্টা, প্রতিরক্ষা নিরাপত্তা। তো না, প্রতিরক্ষা উনি উনি ওইখানে ছিলেন, প্রতিরক্ষা তার অধীনেই ছিল। তো সবকিছু মিলিয়ে মানে এমন একটা অবস্থা হয়েছে তার। এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের উনি অলিখিত হত্যাকর্তা, বা ওখানে ছড়ি ঘুরাতে পারতেন। এবং এই সব দিক থেকে চিন্তা করলে তার জন্য তো এটা একটা বিরাট অর্জন। বাংলাদেশের জন্য কি অর্জন, সেটা নিয়েও কথা হতে পারে। অবশ্যই আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের জন্য একটা একটা বড় খবর। এর আগে প্রায় 40 বছর আগে হুমায়ুন রশিদ চৌধুরী ছিলেন, এরপরে উনি আসলেন। বাংলাদেশ আহ আহ বাংলাদেশের নাম বাইরে যাওয়ার ক্ষেত্রে, ইন্টারন্যাশনালি আলোচিত হওয়ার ক্ষেত্রে তো অবশ্যই আছে। 193টি সদস্য যারা মানে ভোট দিয়েছিল, তার মধ্যে উনি উম, প্রায় 5 না 6টা, উনি 91টা ভোট পাইছে ওনার প্রতিদ্বন্দ্বী, আর উনি বোধহয় 99টা পেয়েছেন। হ্যাঁ, উনি 99টা পেয়েছেন, ওনার প্রতিদ্বন্দ্বী 91টা। মানে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে, ও যে ফালতু লড়াই হয়েছে তা না। এবং এই অঞ্চলের জন্য নির্ধারিত ছিল এবারের পথটা, উনি সেই সুযোগটা নিয়েছেন। এবং মানে 2 তারিখে ইলেকশন হয়েছে, আগামী সেপ্টেম্বরে গিয়ে উনি এই দায়িত্ব পাবেন। তো সেপ্টেম্বরে যাওয়ার আগে এখন যে প্রেসিডেন্ট আছেন, জার্মানি পররাষ্ট্রমন্ত্রী সাবেক, উনি এই দায়িত্ব পালন করবেন। তার মানে আপনি ধরে নেন যে আহ জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বরে গিয়ে 3 মাস তো উনি আসেনি। তো এই 3 মাস তো উনি অবশ্যই বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হিসাবে তো দায়িত্ব পালন করতে পারছেন, এখানে তো কোনো বাধা নেই। এবং এরপরে উনি, যেটা আমরা মিডিয়াতে দেখেছি, যে উনি 1 বছরের জন্য লিয়েনে যাবেন কথা ছিল। এখন যাবেন কি যাবেন না সেটা তার উপর নির্ভর করছে। তো আমার মনে হচ্ছে যে সরকারের উচিত তাকে ওই 1 বছরের জন্য ছেড়ে দেওয়া। এবং 2টা পোস্ট একসঙ্গে হোল্ড করা মানে হচ্ছে যে একটা গুরুত্বপূর্ণ পোস্ট এখানে, মানে বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ জায়গা এখানে আরেক অবহেলা হবে। এখানে আরেকটা লোককে এখানে তখন রিপ্লেসমেন্টের দেওয়া দরকার, কিংবা ওনার জায়গায় তখন অন্য কেউ ওই দায়িত্ব পালন করতে হবে। এটা যদি হয় বেটার। এবং আপনি যদি বলেন যে ওনার এই অর্জনে বাংলাদেশের কি হয়ে গেছে, বাংলাদেশ কি পেয়ে যাবে, সেই দিক থেকে আমি বলবো যে আহামরি কিছু আসছে না। বাংলাদেশের একজন প্রতিনিধি একটা ভালো জায়গায় গেছে, এটা শুনতে ভালো লাগে, আমাদের সবাই আমরা এটা নিয়ে তৃপ্তি বোধ করব। কিন্তু বাংলাদেশের অর্জনের দিক থেকে ঘোড়া ডিম কিছুই হবে না। বাংলাদেশের একটা বড় সমস্যা হচ্ছে রোহিঙ্গা ইস্যু। সেই ইস্যুতে তো উনি নিজেই যখন এখানে ছিলেন তখন কিছুই করতে পারেন নাই। এখন তো আবার নিরপেক্ষ অবস্থানে গিয়েছেন, উনি তো এখন আবার বড় ভূমিকাও নিতে পারবেন না। উনি তো জাতিসংঘের সাধারণ পরিষদের আহ, সভাপতি। সাধারণ পরিষদ হচ্ছে ওই জায়গা, সিকিউরিটি কাউন্সিলে যেগুলা আলাপ আলোচনার মাধ্যমে সমাধান হয় না, এই সাধারণ ইস্যু যে মাঝে মধ্যে আসতে পারে এখানে, তারা প্রভাব বিস্তার করতে পারে, এরকম ইনস্টেন্স খুবই কম। তারপরেও মানে যে ওনারা এটার উপরে খবরদারি করার ক্ষমতা রাখেন। কিন্তু বাস্তবতা হচ্ছে যে এই জাতিসংঘের এই সাধারণ পরিষদ হচ্ছে একটা টকিং ক্লাব। এটা এটা ওই যে একটা টক শো করে, আপনি আমি যেমন টক শো করি, যেটার পরিণতি কতটুকু আসে সেরকম মানুষ চিন্তা করে, সেরকম একটা টক শো। সবসময় অ্যাঙ্করের মতো। উনি অ্যাঙ্কর। ওই টক শো হবে সেপ্টেম্বর থেকে।
সারা পৃথিবী থেকে টক শোর জন্য কিছু লোক যাবে, আজাইরা কিছু লোক নিয়ে যাবে। আমি তো গেছি, আপনি গেছেন কিনা জানি না, ওই টক শোতে আমি অংশ নিয়েছিলাম। ফালতুর ফালতু, এর থেকে মানে ইনসিগনিফিকেন্ট মানে ইস্যুস খুবই কম আছে, যেটা ইন্টারন্যাশনাল মিডিয়া আছে যারা কাভার করছে চলে আসছে। এই জাতিসংঘ সাধারণ পরিষদের কাভার করা মানে হচ্ছে যে ইসরায়েলের কি হলো, ইরানের সাথে কি গুতাগুতি হলো, আফ্রিকান দেশগুলোর কোন নেতা দুই একজন ছিল আগে, আহ, মানে লিবিয়ার যে ছিল মনে করেন গাদ্দাফি, সে কি বক্তৃতা দিল, খোমেনি কি বক্তৃতা দিল, খাতামি কি বক্তৃতা দিল, এইটাই। বাকিগুলোরে কেউ চিনে না, জানে না, এগুলোরে কেউ গণেও না। তো এগুলো হচ্ছে মানে একদম এটা বিনোদন মেলা আর কি, তখন যায় এরা খেয়ে দিয়ে আসে। তো ওইটার উনি টকিং ক্লাবের উনি অ্যাঙ্কর, আর কিছুই না। যে আমরা আলোচনা শেষ করব, শেষ করার আগে আমি একটা ছোট্ট প্রসঙ্গ তুলতে চাই। এটা হলো, দেখেন, দেশের ভালো মন্দ নিয়ে অনেক আলোচনা হচ্ছে, মানুষের বিদ্যুতের দামও বেড়ে গেল, জ্বালানি তেলের দামও বাড়লো। এর মধ্যে ব্যাংকিং ব্যবস্থায় আমরা ভেবেছিলাম যে একটা বোধহয় সুবাতাস বইবে, কিন্তু সেখানেও মনে হয় একটা ঝামেলা চলছে। এরই হুম। মধ্যে 5টা ব্যাংকে মানে একীভূত করা হয়েছে, সেটা হচ্ছে প্রায় 75 লাখ গ্রাহক কিন্তু এখন তাদের মানে জমা দেওয়া টাকাই ফেরত পাচ্ছে না। এর মধ্যে আবার ইসলামী ব্যাংক নিয়ে আরেক ঝামেলা হচ্ছে, এমন এক লোককে চেয়ারম্যান বানানো হয়েছে যে নাকি আগে বাংলাদেশ ব্যাংকের খুবই মানে সমালোচিত একজন ডেপুটি গভর্নর ছিলেন। এটা নিয়ে ইসলামী ব্যাংকের গ্রাহকরা আন্দোলন করছে। এই সব মিলিয়ে আপনি কোনো কোনো কিছু দেখতে পান কিনা? আমি প্রথম যে বিষয়টা বললাম যে সম্মিলিত ইসলামী ব্যাংকে যেটা হলো, এই গ্রাহকদের সঙ্গে সরকারের বিমাতা সুলভ আচরণ করার কোনো মানে নাই। তারা অনেক আশা ভরসা করে আপনার এখানে টাকা রেখেছে, আপনি টাকাটা তো ফেরত দেন না, এবং তাদের তাদের যে আয় সেখান থেকে আপনি কেটে রাখতে চান কোন কারণে, কোন যুক্তিতে? এই দেশটা শুধুমাত্র জনগণ থেকে কেটে কেটে নেবে? আপনি যেভাবে বলছিলেন বিদ্যুতের দাম বাড়ছে, তেলের দাম বাড়ছে, শুধু বাড়তির উপরে আছে, কিছু কমতি কিছু নাই। বাজারে আগুন লেগে আছে, কিন্তু কারো গায়ে লাগে না, মনে হচ্ছে যে না এটা সবই তো ঠিক আছে। যা বাড়াই সেটাতে তো কোনো প্রতিবাদ তো হয় না। আপনি এনবিআর একটা রেখেছেন, দুদিন পরে আবার সেখানে আসবে, বড় বড় ট্যাক্স আসবে। তো যারা ট্যাক্স দিচ্ছে তারা ট্যাক্স দিয়ে কি পাচ্ছে সেটা আছে? পৃথিবীর উন্নত দেশগুলোতে আমি যে ট্যাক্স দিই, আমার একটা নিশ্চয়তা থাকে আমার এত 60 বছর বা 65 বছরের পরে আমি তার সরকার থেকে কিছু পাবো। এখানে কি, এখানে ধরে ধরে শুধু আপনার থেকে নেবে। যে টাকা আপনি ট্যাক্স দিলেন, সে টাকা আবার ব্যাংকে, আপনি আপনি যে জায়গা থেকে পেলেন উচ্ছে কেটে নিল, ব্যাংকে জমা দেবেন, ব্যাংকে কেটে নিচ্ছে। মানে আপনি ওই টাকা খরচ করতে যাবেন, পান সিগারেট কিনতে যাবেন, সেখানে কেটে নিচ্ছে। মানে আপনার 1 টাকাকে 3 বার 4 বার কাটতেছে এই একই গরুরে। নতুন কিছু নাই মানে সরকার। আমি জানি না, এত বিশেষজ্ঞ বিশেষজ্ঞ সরকারের মধ্যে, অর্থনীতি বিশেষজ্ঞ বড় বড় পণ্ডিত গুলো নিয়েছে, এবং এরা সরকার আয়ের উৎসটা কিভাবে বেটার হতে পারে এবং জনকল্যাণমুখী হতে পারে, মানুষ নিজেই যাতে ট্যাক্স দিতে উদ্বুদ্ধ হয়, যে পরবর্তী ইনসেনটিভের আশায়, সেরকম কোনো চিন্তা করছে না। খালি এক গোষ্ঠী খাচ্ছে আর সরকারি কর্মকর্তাদের বেতন বাড়তেছে। এই যে যে লোকগুলোর কথা বলছি, সম্মিলিত ব্যাংক, সরকারের অবিলম্বে উচিত তাদের এই সমাধান করে দেওয়া। ইসলামী ব্যাংক পরে, এটা এটা আগে সমাধান করা উচিত। এসব 5টা ব্যাংকের সাথে হাজার হাজার লোক জড়িত হচ্ছে, তারা 2 দিন পর পরে রাস্তায় নামে, এবং তারা আমাকেও ব্যক্তিগতভাবে অনুরোধ করেছে যে আমি যাতে তাদের সাথে সংহতি প্রকাশ করি। আমি যে ভাই, সংহতি আমি প্রকাশ করছি, 100 বার করছি, কিন্তু হয়তো রাস্তায় যেতে পারবো না আপনাদের সঙ্গে, এবং অর্থনীতির অত জটিল মারপ্যাচ আমি বুঝিও না তেমন। কিন্তু এটুকু তো বুঝি আপনার ন্যায্য হক আর সেটা দেবে। আপনাকে এত পার্সেন্ট সুদ দেওয়ার কথা ছিল, লভ্যাংশ দেওয়ার কথা ছিল, সেটা কেন কেটে নেবে? এবং আপনার টাকাটা আপনার ইচ্ছে মতো আপনি তুলতে পারবেন না কেন? এই যে প্রতিবন্ধকতা গুলো আছে, এগুলো দূর করা উচিত। ইসলামী ব্যাংকের ব্যাপারে ভেরি আনফরচুনেট, বাংলাদেশের একটা ব্যাংক ব্যাংকের হবে, সেটা একটা দলের ব্যাংক কি করে হয়ে যায়? তাহলে আওয়ামী লীগের ব্যাংক, বিএনপির ব্যাংক, সব এবার ব্যাংক খুঁজবে। ইসলাম ব্যাংকে যে কোনো ইস্যুতে আমি ও, এটাতে নাক গলাতে চাই, যে কারণ বাংলাদেশের একটা প্রতিষ্ঠিত ব্যাংক, সেটা নষ্ট হয়ে যাক সেটা চাই না। কিন্তু সেটার জন্য যখনই আবার দাবি দাবায় রাস্তায় নামে, সব দেখি জামাতের লোকজন, তারাই আবার এটার জন্য এ করে, জামাত লোক পাঠায়। তো গ্রাহকরা কিছু করুক। জামাত যতদিন তাদের বড় ধরনের ইন্টারেস্ট এই ইসলামী ব্যাংক থেকে প্রদর্শন করবে না,
ইসলামী ব্যাংকে তাদের পকেট সংগঠন মনে করবে না, ওইখানে তাদের ইসলামী ব্যাংকের লোকদের থেকে টাকা নিয়ে তাদের সংগঠনের এটা কি বলে হাদিয়া কোষাগার উন্নত করবে না, ততদিন পর্যন্ত ইসলামী ব্যাংকের এই হাওলাত চলতে এই 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 অবস্থা চলতেই থাকবে। আমি মনে করি যে সরকার নয়, শুধু সরকার যেমন এখানে নিরপেক্ষ ভূমিকা পালন করবে, জামাতুল ইসলামীও ইসলামী ব্যাংক নিয়ে নিরপেক্ষ ভূমিকা পালন করা উচিত। তাদের লোকদেরকে চাকরি দেওয়ার স্থায়ী ঠিকানা হয়ে যাবে, আর তাদের অন্য লোকগুলোকে হাজার হাজার এই মানে সরকার পরিবর্তনের পর আমি জানি না সংখ্যাটা কত, কমপক্ষে 4-5 হাজার ছেলেকে চাকরিচ্যুত করা হয়েছে। কারণ এবং এই চাকরিচ্যুত করে সেখানে ইসলামী ব্যাংকের মানে ইসলামী ব্যাংক তার জামাত ইসলামের লোকদের প্রতিস্থাপিত করেছে। এগুলো তো খুব